হ্যালো বন্ধুরা, সবাইকে আবার স্বাগত। আশা করছি আগের যে দুটো ভিডিও আমি লেভেল 1 আর 2 পার্সেন্টেজ চ্যাপ্টারের ওপরে দিয়েছিলাম, আশা করছি সবাই সেগুলো বুঝতে পেরেছো এবং সবাই সেগুলো দেখে কনসেপ্ট যথেষ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম কোনো প্রবলেম কোনো কিছু হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা দাদা আর একবার বা স্যার একটু বলে দিন। যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যা মত, ভালো মন্দ অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো আজকে লেভেল থ্রিতে আমি বলেছিলাম কোয়ান্টাম ক্যাটের কিছু অঙ্ক থাকবে, আরও ডিফিকাল্ট লেভেলের কিছু অঙ্ক থাকবে। আশা করছি এই অঙ্কগুলো করার পরে তোমাদের বেসিক জায়গাতে আর কোনো প্রবলেম হবে না। যদি এই টোটাল 30টা অঙ্ক হবে আজকে নিয়ে, 30টা অঙ্ক যদি তোমরা কমপ্লিটলি ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝে নাও, তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে হয়তো তোমরা পিছুপা হবে না, ট্রাই করতে পারবে, অঙ্ক করতে পারবে, সলভ করতে পারবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি খুব ইজিলি সলভ করতে পারবে, সেই আশা রেখে আজকের অঙ্ক শুরু করছি। প্রথম অঙ্ক, এ ফ্র্যাকশন ইজ ইন রিডিউসড ফর্ম। রিডিউসড ফর্ম মানে কি? যেমন 5/10, এটা রিডিউসড ফর্ম কি? 1/2। ঠিক আছে, তো এটা হলো রিডিউসড ফর্ম। ইজ সাচ দ্যাট ওয়েন ইট ইজ স্কোয়ার্ড, তো এক্ষেত্রে তো আমরা এটা ধরতে পারবো না। আমরা এই কোয়ান্টাম গেটের অঙ্কর ক্ষেত্রে একটু এক্স ওয়াই একটু ধরতে হবে কিছু কিছু ক্ষেত্রে। তো আমি এটাকে একটা নাম্বার x/y ধরে নিলাম, এটাকে লব, এটাকে হর, x/y। এই নাম্বারটা ইজ স্কোয়ার্ড, তাহলে এটাকে আমরা কি করবো? এটাকে আমরা স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করতে বলেছে, স্কোয়ার। দেন ইটস নিউমারেটর ইজ ইনক্রিজড বাই 25%। তখন নিউমারেটরটা আমার কত হয়ে যাবে? নিউমারেটরটা আমার হয়ে যাচ্ছে 25%। যদি ইনক্রিজ করাই, নিউমারেটরটা যদি 25% ইনক্রিজ হয়, মানে 1.25x²। আর ডেনোমিনেটরটা আমার কি বলেছে? ইজ রিডিউসড বাই 80% ইটস রেজাল্ট। তার মানে কি? 80% মানে আমি করব 0.8y²। ঠিক আছে, এটার থেকে আমি এটাতে নিয়ে গেলাম, এই জিনিসটা দাঁড়ালো। এইটুখানি বোঝা গেল কেন এটাকে বলছে স্কোয়ার। অ্যান্ড দেন ইটস, প্রথমে স্কোয়ার করতে বলেছে, তারপরে কি বললো? নিউমারেটারটাকে 25% ইনক্রিজ করতে। প্রথমে স্কোয়ার করলাম, তারপরে নিউমারেটারটাকে 25% ইনক্রিজ করলাম, আর ডেনোমিনেটারটাকে আমি কী করলাম? 80% রিডিউসড করলাম। তাহলে গিয়ে দাঁড়ালো, তাহলে গিয়ে আমার সেটার সাথে কি ইকুয়াল হচ্ছে? তাহলে গিয়ে আমি সেটাকে বলছে 5/8 অফ x/y। এটাই কোশ্চেনে দেওয়া রয়েছে। ইটস রেজাল্ট ইন 5/8 অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন, 5/8 অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন। ক্লিয়ার? এইটুকুনি বোঝা গেল। তাহলে এবার আমি এখানে কি করব? 1.25টাকে আমি লিখব 5/4, আর 0.8কে আমি লিখব 4/5 ইন্টু x² ইজ ইকাল টু 5/8 ইন্টু x/y। ক্লিয়ার? এটা করলাম। এটা করাতে আমার এই এক্স ওয়াইটা, এইখানের একটা এক্স ওয়াই কেটে গিয়ে আলটিমেটলি, আর এইখানে ওপরে 5 চলে যাবে, এখান থেকে আলটিমেটলি আমি জিনিসটা পাবো, এই 5টা ওপরে যাবে, এই 4টা এখানে গুণ হবে, 25/16 ইজ 25/16, আর এখানে একটা এক্স আর একটা ওয়াই বেঁচে থাকবে, ইজিক্যাল টু 5/8। এইটুখানি বোঝা গেল কি গেল না? একটা এক্স ওয়াই কেটে গেল, এটা স্কোয়ার ছিল, একটা এক্স কেটে গেল, একটা ওয়াই কেটে গেল। তাহলে এই পাঁচ কেটে গিয়ে আমার হলো এখানে 5, এই 8, এই 16 কেটে গিয়ে এখানে হলো আমার 2। তাহলে আলটিমেটলি আমি এইখানে লিখছি x/y ইজিক্যাল টু হলো আমার 2/5। বোঝা গেল কি গেল না? এই 2টা ওখানে উঠে আসলো, এই 5টা এখানে। তাহলে x/y ইজিক্যাল টু 2/5। তাহলে নিউমারেটার ইন্টু ডেনোমিনেটার, 5 দুগুণি 10। অপশান নাম্বার 3 আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। তো চলে যাব আমার পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2 একটা একদমই ইজি কোশ্চেন, তবু দেখে নেওয়া যাক কি কোশ্চেনে আছে। এ নাম্বার এক্স ইজ মিস্টেকেনলি ডিভাইডেড বাই 10। কোনো একটা নাম্বার আমার ধরা আছে, ধরুন আমার এক্স ধরেছি আমি, ঠিক আছে, ডিভাইডেড বাই 10, মিস্টেকেনলি ডিভাইডেড বাই 10। তো আমার এটাকে 10 দিয়ে ডিভাইড করলাম। দেখুন, এটা আলটিমেটলি আমি এক্স দিয়ে করব না, আমি সেটা বোঝাচ্ছি। ডিভাইডেড বাই 10 ইনস্টেড অফ বিং মাল্টিপ্লাইড বাই 10, কিন্তু এটা হওয়ার কথা ছিল কত? 10x। করে ফেলেছি
এইটা যেটা ভুল, এটা ভুল হওয়ার কথা ছিল এইটা। ঠিক আছে, এইবার পার্সেন্টেজের অঙ্কে আমি কি বলেছিলাম বারবার, পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে আমি 100 ধরবো। যদি আমার ওই নাম্বারটা 100 হতো, তাহলে 10 দিয়ে ভাগ করাতে আমার রেজাল্ট চলে এসছে 10, যেটা আমার এসছে এইটা। আর আমার হওয়ার কথা কত ছিল, 100কে আমার 10 দিয়ে গুণ করার কথা ছিল, হওয়ার কথা কত ছিল 1000। তাহলে এই যে 10 আর 1000-এর মধ্যে আমার ডিফারেন্স কত, 990। বোঝা গেল কি গেল না? 10 আর 1000-এর মধ্যে আমার ডিফারেন্স কত হলো, 990 ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, এই 990। এইবার লাস্ট লাইনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরার ইন দ্য রেজাল্ট। তাহলে 1000 হওয়ার জায়গায় 10 হয়েছে, তাহলে আলটিমেটলি কি হয়েছে, কি রিডিউসড হয়েছে। তার মানে পজিটিভ এই 1 নাম্বার অপশান আর 4 নাম্বার অপশান হবে না, আমি শিওর হয়ে গেছি। তাহলে সেটা আমি কি করে বের করব, এই চেঞ্জ কত হয়েছে, 990 চেঞ্জ হয়েছে। কার রেসপেক্টে চেঞ্জ হয়েছে, রেসপেক্টে তো চেঞ্জ হয়েছে 1000-এর। ঠিক আছে, তাহলে 1000-এর রেসপেক্টে যদি চেঞ্জ হয়, এই একটা কেটে গেল। পার্সেন্টেজ বের করতে গেলে এর সাথে একটা 100 গুণ করতে হবে, তাহলে এই 100 কেটে গেলে কত হবে, 99%। কিন্তু এই 99%টা আমি কতটা রেজাল্ট, পার্সেন্টেজ অফ এরর যেহেতু বের করতে বলেছি, এটা নেগেটিভ এরর না পজিটিভ এরর, নেগেটিভ এরর। তার কারণ আমি 1000 পাওয়ার কথা ছিল, আমি কত পেয়েছি, কম পেয়েছি, মানে নেগেটিভে পেয়েছি, সেই জন্য -99% অ্যান্সার হবে। তাহলে অপশান নাম্বার 2 হবে সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3 দেখে নেব প্রশ্নে কি আছে। এভরি ডে এ ম্যাঙ্গো সেলার সেলস হাফ হিজ স্টক। ঠিক আছে, মানে আমার কাছে যদি 100খানা থাকে, ও 50টা প্রথম দিনে বেচবে, তারপরের দিন যা থাকবে তার আবার 50% বেচবে, এইভাবে মানে হাফ হাফ করে বেচতে বেচতে যাবে। কিন্তু 10% অফ দ্য স্টক ওভারনাইট গেট স্পয়েল, মানে প্রত্যেক দিন রাতে কি হচ্ছে, 10% যতটা, মানে টোটাল যতটা স্টক বেঁচে থাকছে তার 10% কি হচ্ছে, পচে যাচ্ছে, ইফ বা নষ্ট হয়ে যাচ্ছে। ইফ 1983 ম্যাঙ্গোজ রটেড ওভার 3 নাইটস, যদি 3 দিনে টোটাল 1983খানা আম নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে ও ওর বিজনেস বা প্রথম দিন কতগুলো আম নিয়ে স্টার্ট করেছিল। বোঝা গেল? এই হলো প্রশ্ন। এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, একটু লেন্দি হবে, ঠিক আছে, তবু আমরা করব এবং বুঝবো। ঠিক আছে, ধরে নেব আমার প্রথমে কোনো একটা ইনিশিয়াল অ্যামাউন্ট আমি ধরে নেব এক্স। এই অঙ্কগুলো অতীব একটু বড়, একটু বড়, একটু বেশি ক্যালকুলেশন, তো একটা জায়গা আমরা ধরে করতে হবে, তো আমরা এক্স ধরে করব। এক্ষেত্রে 1000 অথবা বেশি কোনো একটা নাম্বার ধরেও করা যেতে পারে, আমি করি তারপর আপনাদের বলছি যে সেটাও করা যেতে পারে, সেটা তো অসুবিধা নেই। ঠিক আছে, তো এক্স যদি আমরা ধরি, টোটাল নাম্বার অফ কত হলো এক্স, তাহলে প্রথম দিন আমি কত বেচে ফেললাম, এটা বেচে ফেললাম। ঠিক আছে, দিনের বেলায় আমি এটা বেচে ফেললাম। ঠিক আছে, তাহলে বাকি কত থাকলো, এইটা বাকি থেকে গেল। বোঝা গেল? টোটাল এতটা ছিল, এইটা বেচলাম, এটা বাকি থাকলো। ঠিক আছে, তাহলে এর 10% এবার পচে যাবে রাতে, তাহলে পচে কতটা গেল, 0.05x। তাহলে রাতের পরে পরের দিনের জন্য রোয়ে কত গেল, 0.45x। এইটুখানি বোঝা গেল কি গেল না? ইনিশিয়াল সেল রিমেন স্পয়েলড রিমেন ফর নেক্সট ডে। তাহলে পরের দিন আমি কোথার থেকে শুরু করব, 0.45x থেকে শুরু করব, এটা ফার্স্ট ডে, এটা হলো গিয়ে সেকেন্ড ডে, 0.45x দিয়ে শুরু করব। ঠিক আছে, 0.45x থেকে শুরু করব, কতটা বেচা হবে, 0.225x যদি আমার বেচা হয়,
0.225x আমার কি হয়ে যাবে, বেচা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রোয়ে কতটা যাবে, সেম রয়ে যাবে না, 0.225x রয়ে যাবে। ঠিক আছে, 0.225। এবার এর এর 10% আমার কি পচে যাবে, তাহলে একটা কি ভাবনা, এটা জিরো চলে আসবে, 0.00225x আমার স্পয়েল হয়ে গেল। তাহলে আলটিমেটলি রোয়ে কত গেল, 0.2025x। এই অঙ্কটা একটু কঠিন লাগতে পারে আপনাদের, তার কারণ আমি কথাই দিয়েছিলাম আজকে কঠিন অঙ্ক করাবো, তো কিছু করার নেই, একটু আমার এই টাইপের স্ট্যান্ডার্ড অফ অঙ্ক আমার আনতে হচ্ছে। সেম অঙ্কটা এক্স না ধরে যদি 100 বা 1000 ধরে করা হয় আমি সেই ইয়েটাও দেখাবো, ওই জন্য আমি এটা লিখে নিলাম। প্রথমে এক্স ধরে একেবারে ট্র্যাডিশনাল মেথডে আমি করছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, নাহলে একটু কমপ্লিকেটেড অঙ্ক একটু অসুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তাহলে তৃতীয় দিনের জন্য আমার কাছে পড়ে কত রয়েছে, 0.2025x পড়ে রয়েছে। ঠিক আছে, 50% বেচা হবে, তাহলে আমার কাছে হয়ে কত যাবে, 0.10125x, এর হাফ, এইটার 10, 225, এখানে একটা জিরো বসিয়ে দিলে 250-এর হাফ 125। এগুলো আশা করছি মুখে মুখে করা যেতে পারে। ঠিক আছে, তারপরে বেচে কতটা থাকবে, 50% রয়েছে মানে 50%ই আমার থাকবে। হলো, এর 10% আমার নষ্ট হয়ে যাবে, তাহলে সেটা হলো 0.10125x। এইবার এই যে স্পয়েল হয়েছে, এই স্পয়েলটা কত আমার, এই স্পয়েলটা হলো গিয়ে আমার 1983, এই যে কোশ্চেনে দেয়া রয়েছে, এই স্পয়েলটা আমার হবে হলো গিয়ে 1983। তাহলে আমি এখানে একটু যোগ করব, বা এখানেই যদি যোগ করি, এইখানে চলে আসলো আমার জিরো, 5 আর 2, 5 আর 2 7 আর 1 8, এখানে 5 আর 2 7 আর 1 8, এটা 2, এখানে 5 আর 1 6, আর 2 5 এক্স। একটা খুব বিচ্ছিরি টাইপের একটা নম্বর আসলো। ঠিক আছে, এই 0.082625x ইকুয়াল টু 1983 যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু 1983 ডিভাইডেড বাই 0.082625। একটা খুবই বিদিকিচ্ছিরি টাইপের একটা ক্যালকুলেশন হয়ে দাঁড়ালো। যাই হোক, এটা যা করবেন করে যেটা অ্যান্সার আসবে সেটাই, আমি তবু আপনাদের অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার আসবে 24,000। ঠিক আছে, এর ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটা 24,000 অ্যান্সার আসবে, করলে অসুবিধা হবে না। ঠিক আছে, এইবার আমি একটুখানি এই অঙ্কটা আরেকটু টাইম নেব। এইখানে আমি এই অঙ্কটা যদি এক্স না ধরে 1000 ধরতাম, সেম আমি 3টে রো একটু লিখব। ঠিক আছে, 1000 যদি ধরতাম, প্রথমে আমার 1000 ছিল, 100 ধরলেও হবে, কিন্তু আচ্ছা আমি 100 ধরেই যদি করি, যদি 100 ধরি, তাহলে আমার এখানে প্রথম দিনে আমি করছি, প্রথম দিনে আমার এখানে হয়ে যাবে 50, এই রোটাকে আমি মেনটেন করছি। ঠিক আছে, থেকে যাবে 50, পচে যাবে 5টা, পরের দিনের জন্য থাকবে 45টা। ঠিক আছে, পরের দিনের জন্য থাকবে 45টা। 2 নম্বর দিনে আমি শুরু করছি 45 দিয়ে। ঠিক আছে, আমার বিক্রি হবে 22.5। এই জন্য আমি বলেছিলাম এটাকে 100 না নিতে, তার কারণ 22.5টা ওইভাবে রটেন হয় না, এটাকে আর একটু বেশি ডেসিমেলে নিতে হবে, 100 বা 1000 বা 10,000-এ নিতে হবে, সেই জন্য, তাহলে জিনিসটা ফ্র্যাকশানে আসবে না, তা না হলে সেই জন্য আমার এক্স ধরে করা। আপনারা হয়তো ভাবছেন আমি বলেছিলাম এক্স ধরে কোনো অঙ্ক করাবো না, তাও এক্স ধরে কেন করছি, এটা করার কারণ এইটা। তো এইভাবে করেও আপনার একটা ফ্র্যাকশান আসবে, এবং তাতেও আপনার অঙ্ক মিলবে, এবং গ্যারান্টেডভাবেই মিলবে, কোনো অসুবিধা নেই। আশা করছি কঠিন অঙ্ক হলেও অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন, তাই সেই আশা নিয়ে আমরা চলে যাব পরের অঙ্ক, প্রশ্ন নাম্বার 4। এইবার আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4-এ যাওয়ার আগে আমি একটু কথা বলি, 3 নম্বর অঙ্কটা দেখে অনেকে ভাবছেন হয়তো এত কঠিন অঙ্ক, এরকম কিছু না, কিন্তু যারা সিজিএল এর পরীক্ষা দেন বা টায়ার 2 দিয়েছেন 2017 সালে, 2018 সালে, তারা জানে, বা অনেক ইয়েতে, মানে এবার 2019-এরও যে 5 তারিখের সেটটা হয়েছে, 5 তারিখ কি আরও 1-2 দিন এরকম হয়েছে, খুবই টাফ ক্যালকুলেশন,
অঙ্কটার মধ্যে হয়তো বেশি কিছু নেই, এক্ষেত্রেও অঙ্কটার মধ্যে সত্যিই তো বেশি কিছু নেই, একটু লাইন বাই লাইন ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে করে যেতে হবে। তো আমি এই অঙ্কটা এই কারণে দেওয়া যে আমরা এই ধরনের অঙ্ককেও আমরা অ্যাভয়েড করব না, ঠিক আছে? এই জন্যই এই অঙ্কটা আপনাদের এখানে মানে আমি করে দেখালাম। লাস্ট পর্যন্ত ওইখানে আমি ওই ডিভিশনটা করে সময় নষ্ট করলাম না, ওটা আপনারা করে নেবেন, আমি জাস্ট অ্যান্সারটা লাগিয়ে দেবেন, দেখে নেবেন যে আপনাদের সবার 24,000 আসছে কিনা। যদি 24,000 না আসে অবশ্যই কমেন্ট করুন, আমি পরের দিন তাহলে আবার এই অঙ্কটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলে যাই পরের প্রশ্ন নাম্বার 4-এ। ইন এ ফ্যাক্টরি দেয়ার আর 3 টাইপস অফ মেশিন, M1, M2, M3। একটা ফ্যাক্টরিতে 3 ধরনের মেশিন আছে, M1, M2 এবং M3, হুইচ প্রডিউসেস, যেটা প্রডিউস করে, M1 প্রডিউস করে 25%, M2 প্রডিউস করে 35%, M3 প্রডিউস করে 40%। এখানে তাহলে একটা জিনিস অঙ্কটা সোজা করে দিয়েছে কোথায়, 25 + 35 + 40 যোগ করলে হয় 100, 25 + 35 60, 60 + 40 100। তার মানে M1, M2, M3 আমার টোটাল প্রোডাকশনটা করে, অফ দ্য টোটাল প্রোডাক্ট রেসপেক্টিভলি। ভেরি গুড। M1, M2 অ্যান্ড M3 প্রডিউসেস, M1 কত করে, 2% ডিফেক্টিভ প্রোডাক্ট, M2 কত করে, 4% ডিফেক্টিভ, M3 কত করে, 5% ডিফেক্টিভ। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নন ডিফেক্টিভ প্রোডাক্ট? কিচ্ছু নেই এখানে, শুধু আমি M1, M2 লিখব, M1, M2, M3 লিখব। A 25%, A 35, A 40%। লিখছি না যেহেতু 100-র মধ্যে টোটালটা যোগ করে আমার এখানে 100 আসছে, তাই এখানে পার্সেন্টেজ আলাদা করে লেখার কোনো দরকার নেই। আমরা 100টা যদি প্রোডাকশন হয়ে থাকে তার মধ্যে 25টা করে M1, 35টা করে M2, 40টা করে M3। সুন্দর হয়ে গেল। এইবার ডিফেক্টিভ এ করে এর 2%। তো এখানে যেটা বলছিলাম যে 25%, 35%, 40% হয়ে 100 হলো। 25-এর 2% করে এ, 35-এর 4% ডিফেক্টিভ করে এ, আর 40-এর 5% ডিফেক্টিভ করে M3, ঠিক আছে? এবার আমি কিছু করব না। 25-এর 2% আমার কত হয়, 25-এর 10% হয় 2.5, 25-এর 1% হয় 0.25, 25-এর 2% হয় 0.5, ঠিক আছে? 35-এর কি হবে, 4 × 35 করে দেবো, 1.4। 10% যদি আমার 3.5 হয় তাহলে 5% হবে 1.75, তার থেকে 35 কম মানে 140, মানে 1.4। এটা কত হবে আমার, 2। একদম ইজি হয়ে গেল, আমি 100 ধরে নিয়েছি তাই। তাহলে এই তিনটেকে যোগ করলে আমার কত হয়, 2 + 1.4, 1.4 + 0.5, 1.9, এইটা যোগ করলে হয় 3.9। এই 3.9 কি আমার ডি ফর ডিফেক্টিভ, এইটা আমার টোটাল ম্যানুফ্যাকচার। তাহলে 100 থেকে 3.9 যদি আমি বিয়োগ দিই আমার কত হবে, 96.1। এইবার আমি পার্সেন্টেজ লিখে দেবো, তাহলে হয়ে গেল প্রশ্ন নাম্বার অপশান 3 সঠিক উত্তর। বোঝা গেল? একদম সোজা প্রশ্ন। এইবার দেখে নেব প্রশ্ন নাম্বার 5, ঠিক আছে? ইন অ্যান অফিস দেয়ার ওয়ার ইনিশিয়ালি n এমপ্লয়িজ, তাহলে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত আমার, n। স্টেপ বাই স্টেপ করতে করতে থাকবো, তাহলে আপনাদেরও বুঝতেও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে, আপনাদের সময় কম নষ্ট হবে, একবার পড়বো সেই হিসাবে আর কি। ইন অ্যান অফিস দেয়ার ওয়ার ইনিশিয়ালি n এমপ্লয়িজ, দ্য HR ম্যানেজার ফার্স্ট হায়ার P% এমপ্লয়িজ। তাহলে প্রথমে n ছিল, P% এমপ্লয়িজ যদি হায়ার করে তাহলে n × P/100 হায়ার করলো, তাহলে টোটাল কত হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে না? তাহলে এখন টোটাল আমার হয়ে গেল, এইটা আমার টোটাল হয়ে গেল। ইনিশিয়ালি ছিল n, পরে P% এমপ্লয়িকে ও কী করলো, হায়ার করলো, তাহলে n P/100, তাহলে n + n P/100 আমার টোটাল নাম্বার অফ এমপ্লয়ি হয়ে গেল অ্যাট প্রেজেন্ট। দেন আফটার এ মান্থ, এক মাস পরে, Q% এমপ্লয়ি লেফট দ্য অফিস, তাহলে লেফট কত করলো, লেফট অফিস, আমি একটু লিখছি আপনাদের বোঝানোর জন্য, এটুকু তো লিখতে হবেই। লেফট কত করলো, এই টোটালটার Q%, তার কারণ অ্যাট প্রেজেন্ট তো আমার টোটাল এত রয়েছে, এর Q% আমার লেফট করলো, তার মানে Q% যদি লেফট করে তাহলে কি হবে, ইন্টু Q/100, এতজন লেফট করে দিয়েছে আমাদের, ঠিক আছে?
left the office. Then there were finally n employees. তাহলে এইটা আমার টোটাল, এইটা আমার লেফট করলো, এখানে একটা মাইনাস সাইন ইজিক্যাল টু আবার আমার প্রথম লোক চলে এসছে যতটা ছিল। there were finally n employees remained in the office. the value of p minus q is, ঠিক আছে। এবার আমরা এটা করব, কিছু নেই। দেখুন এটা কি করে হবে, এই আমার এন পুরো ভেঙে দেবো জিনিসটা, পুরো ভাঙিয়ে দিলে কি হবে, এন প্লাস এন পি বাই 100 মাইনাস এন কিউ বাই 100 মাইনাস এন পি কিউ বাই 100 ইন্টু 100। বোঝা গেল কি গেল না, ইজিক্যাল টু এন। ক্লিয়ার? কিচ্ছু না, আমি শুধু জাস্ট ভাঙিয়ে দিয়েছি। এন কিউ বাই 100 এন কিউ, এন পি কিউ বাই 100 ইন্টু 100। এই এন কেটে যাবে, এখান থেকে এই প্রথম দুটোকে থেকে এন বাই 100 যদি আমার কমন নিই তাহলে এখানে পি বাই কিউ চলে আসবে, আর এটাকে এই সাইডে নিয়ে গেলে আমার কি হবে, এন পি কিউ বাই 100 ইন্টু 100। এই এন কেটে গেল, 100 কেটে গেল, পি মাইনাস কিউ ইজিক্যাল টু পি কিউ বাই 100 হয়ে গেল। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের এন পি কিউ বা এই ধরনের এক্স দিয়ে অঙ্কগুলো একটু জেনে রাখা ভালো। তার কারণ অনেক ক্ষেত্রে কি হয়, এই অঙ্কটা হয়তো এন পি কিউ ভাবে দিল না, হয়তো ওই জায়গায় নাম্বার বসিয়ে দিল বা একটু ঘুরিয়ে দিল, তখন আপনি এই ব্যাপারগুলো, এই ফ্র্যাকশান, এই ডিরাইভড লাস্ট যে ব্যাপারটা আসছে এটা যদি একটু মনে রাখেন বা এই অঙ্কটা করা থাকে আপনার বুঝতে সুবিধা হবে, সেই জন্য এই ধরনের অঙ্ক দেওয়া। তাছাড়া এই ধরনের অঙ্ক অনেক বড় বড় পরীক্ষা এসছে, ক্যাটে এসছে, ম্যাটে এসছে, বা ক্লারিক্যাল কিছু পরীক্ষাতেও এসছে, ব্যাংক পিও আইবিপিএস এর পরীক্ষাতেও এসছে এই ধরনের অঙ্ক। বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের অঙ্ক এসে থাকে, তো সেই জন্যই আপনাদের এরম একটা অঙ্ক আপনাদের সামনে করে দেওয়া। ঠিক আছে, তো চলে যাব পরের অঙ্কে, প্রশ্ন নাম্বার 6। পরের প্রশ্ন নাম্বার 6। ইন এ ক্লাস অফ গভর্নমেন্ট জব কোচিং, কোথাও একটা গভর্নমেন্ট জবের কোচিং দেওয়া হচ্ছে, সেই ক্লাসে 16.66% স্টুডেন্টস আর ফ্রম সায়েন্স, তাই তো? 16.66 মানে কত, এইটা বলতে পারলে আমার কিন্তু অঙ্ক ইজি হয়ে যাবে। 16.66 আমি মুখস্থ করতে বলেছিলাম, কতটা করেছো কি করনি এখনই সেটাও ধরা পড়বে। 16.66 মানে হলো গিয়ে 1/6, আমি 1/6 লিখব। এটা কি বলেছে এরা, ফ্রম সায়েন্স। 12.5 ফ্রম কমার্স, এখানে সি লিখবো। 12.5 মানে কত, 1/8। 6.66% ফ্রম আর্টস, 6.66 মানে কত, 1/15। ঠিক আছে, আর বাকিরা হলো গিয়ে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, যাতে সারা দেশ ছেয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার, তাই তো? এমনকি আমি ইঞ্জিনিয়ার, ওই জন্য আর বলি না এখন আর কাউকে লজ্জায়। যাই হোক, এই হলো গিয়ে আমার, সেটাকে আমি ধরে নিলাম ইঞ্জিনিয়ার। কি ধরবো, কে ধরলাম। ঠিক আছে, কে লিখে ফেলেছি তো কেই ধরি। প্লাস এবার এই তিনটে প্লাস এইটা করলে আমার টোটাল একটা, কোনো একটা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমার হবে। সবকটাই আমার আননোন, কোনোটা আমি জানি না। ঠিক আছে, জাস্ট এটা একটা পার্সেন্টেজ দেওয়া, তাই তো এই সবকটাকে যোগ করলে আমার কত হবে, আমি যোগ করি তো দেখি। আমি ধরে নিচ্ছি এটা কোনো একটা পার্ট, মানে 1/6 অফ কি, 1/6 অফ এক্স ধরি, তাহলে এখানে একটা করে এক্স লিখে দিই। ঠিক আছে, এক্স লিখে দিই। 6, 8 আর 15 লসাগু কত, 6, 8 আর 15 লসাগু হলো আমার 120, তাই কি? 60 হবে না, হবে না, হ্যাঁ 120, 120। তাহলে এটা হয়ে গেল আমার 20x, যদি যোগ করি এটা হয়ে গেল আমার 15x, এটা হয়ে গেল 8x। তাহলে 20 আর 15 কত হলো, 35 আর 8 43x, প্লাস কে ইজিক্যাল টু আমার টোটাল ধরে নিলাম সেটা এক্স, কারণ টোটালের পার্সেন্টেজ বের করছি, তাই তো? টোটালের পার্সেন্টেজ বের করছি, সেটা ধরে নেবো এক্স। তাহলে এই কটা যোগ করলে আমার কি হলো,
43x বাই 120 প্লাস কে ইজিক্যাল টু এক্স যদি হয়, তাহলে কে কত? তাহলে এই কে, এটাকে বেটার আমি ধরি, এই বা কে যেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এটা ইজিক্যাল টু আমার কত হয়ে যাবে? 43 এটার সাথে বিয়োগ করলে 77x বাই 120। বোঝা গেল কি গেল না? এইবার এইখানে একটা কোশ্চেনের লাস্টে দেখুন, দ্য মিনিমাম পসিবল স্টুডেন্ট, যেহেতু এখানে টোটাল এক্স এর কোনো স্পেসিফাইড ভ্যালু নেই, সেজন্য মিনিমাম পসিবল স্টুডেন্ট কি, যদি আমার পসিবল টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 120 হয়, তাহলে আমার এইখানে কত হবে? এইটা হয়ে যাবে আমার 77। তো অপশান নাম্বার সি হবে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল কি গেল না? এক্ষেত্রে তখন এক্স এর জায়গায় আমার কি হয়ে যাবে? 120 হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হয়েছে 120, তার কারণ আমার মিনিমামটা চেয়েছে, ম্যাক্সিমাম তো চাইনি, মিনিমামটা চেয়েছে। তাহলে এই 77 বাই 120 ইন্টু 120, এক্সটা 120 যদি আমি ধরি, যেহেতু ডেনোমিনেটারে ওইটা এসছে, তাহলে 120 কেটে গিয়ে 77 আমার অপশান চলে আসলো। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। ঠিক আছে, ওয়েট অফ টু পার্সনস এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 3:5। দুটো ব্যক্তি এ অ্যান্ড বি, এ আর বি রেশিও হলো 3:5। এখানে আমি 3 লিখি, এখানে 5 লিখি, এইভাবে করলে সুবিধা হবে। ঠিক আছে, 3:5। এজ ওয়েট ইনক্রিজেস বাই 20%। এবার একটা জিনিস আমি একটু বলি, 20%, 3-এর 20% কত? 3-এর 10% কত? 0.3। 3কে 10 দিয়ে ভাগ করলে 3-এর 10% কত? 3/10। তাহলে 20%, এটা 10%, তাহলে 20% কত? ইন্টু 2, 6/10 মানে 0.6। ঠিক আছে, 20% ইনক্রিজ করলে এটা আলটিমেটলি প্লাস হবে। অ্যান্ড দ্য টোটাল ওয়েট অফ এ অ্যান্ড বি টুগেদার বিকাম 80 কেজি। মানে এর কিছু ইনক্রিজ হয়নি, তো আমি এটাকে এরমভাবে করে দেবো। তাহলে এটা হয়ে গেল 3.6, আর এ হয়ে গেল আমার 5, তো 5ই থাকলো। ঠিক আছে, ইনক্রিজেস টুগেদার উইথ অ্যান ইনক্রিজ অফ 25% অফ ওয়েট। ঠিক আছে, টোটাল যে ওয়েটটা ছিল, তাহলে এইবার আমি এইটাকে আমি থাকতে দিই। টোটাল আমার যেই 80টা ছিল, এই 80টা হলো আগের যে পার্সেন্টেজ অফ ওয়েটটা ছিল, বা আগের যে ওয়েটটা ছিল তার 25% ইনক্রিজ। তাহলে সে আগেরটাতে ফেরত যেতে গেলে আমার কি করতে হবে? এটাকে আমার 4/5 দিয়ে গুণ করতে হবে না? একটু ভাবো তো। হ্যাঁ কি না? কি করে কি করে যদি 100 হতো, 100 থেকে 125, এবার 125 থেকে যদি 100-তে আসতে হয়, 125 থেকে 125-এ 125 থেকে, তাহলে এখানে কি করতে হয় আমার? 4/5 দিয়ে আমরা করি তো, তাই এটাও আমরা তাই করলাম। তাহলে চলে আসলো 64। তাহলে এই যে 3 আর 5, 3:5 যখন ছিল, 3:5 যখন ছিল, তখন আমার এটা ছিল 64। তাহলে 5 আর 3 8, 8-এ যদি 64 হয়, তাহলে একে আমার কত? একে হলো আমার 8। তাহলে এর ইনিশিয়াল ওয়েট কত ছিল? এ, আর এখানে বি লিখলাম, এ ছিল 24, আর বি কত ছিল? তাহলে বি ছিল 40। বোঝা গেল কি গেল না? এ ছিল 24, বি ছিল 40। এবার এ 0.6% বেড়েছে, তাই তো? সরি, 20% বেড়েছে। 20% বাড়া মানে 24 × 2 = 48। তাহলে এর সাথে 4.8 যোগ হবে। এই সেম ভ্যালুটা আগেও একবার এসছিল লেভেল 2-র কোশ্চেনে, 28.8। মানে ভ্যালুটার কথা বলছি, ভ্যালু বারবার অঙ্ক প্র্যাকটিস করতে করতে অনেক সময় নাম্বারও চেনা হয়ে যায়, তো সেটাও মাথায় রাখতে হবে, সেই জন্যই কথাটা বলা। 28.8 হয়ে গেল, আর এইটা হলো 40। তাহলে এই দুটোকে যোগ করলে আমার কত হয়? এই দুটোকে যোগ করলে হয় 68.8। তাহলে আমার ইনক্রিজ করার পরে আমার কত হয়েছে? ইনক্রিজ করার পরে আমার হয়েছে 80। তাহলে আমার বির, শুধু বির কত ওয়েট বেড়েছে? বির ওয়েট বেড়েছে যদি 80, এটার থেকে মাইনাস 68.8 করি, আমার বির শুধু ইনক্রিজ হয়েছে কত? 11.2। বোঝা গেল কি গেল না?
11.2 ইনক্রিজ হয়েছে, ভেরি গুড। এইবার 11.2 আমার বলেছে লাস্ট লাইনটা উইথ অ্যান ইনক্রিজ অফ বাই হোয়াট পার্সেন্ট ডিড দ্য ওয়েট অফ বি ইনক্রিজেস, বাট 11.2টা আমার কত পার্সেন্ট 40-এর সেটা বার করলে বির কত পার্সেন্ট ওয়েট ইনক্রিজ হয়েছে সেটা আমরা জেনে যাব। সেটা আমরা কি করে করব, 11.2 বাই 40 ইন্টু 100, ঠিক আছে? এই জিনিসটা করলে এই একটা কেটে গেল, কিন্তু আমরা এত কিছু করব না, আমরা এত কিছু করব না। আমি ফর্মালিটির খাতিরে এটা দেখাচ্ছি, 4 × 25 কত হয়, 100, এটা তো আমরা জানি। 4×25 যদি 100 হয়, তার সাথে আর 12 যোগ করলে কত হবে, 112। এখানেও কিন্তু নাম্বারটা 11.2, মানে আমরা যদি এটাকে 112 হিসাবে ভাবি, আমাদের ক্যালকুলেশন কত সোজা হয়ে যাবে। 4কে 112 মানে কি, তার সাথে 25-এর সাথে আরও কটা 4, 3টে 4, মানে ওটা হয়ে গেল 28। তাহলে এখান থেকে আলটিমেটলি এটাকে কাটলে আমার, এটাকে এইভাবে কাটলে এটা হলো 2.8, তার সাথে 10 গুণ করলে হয়ে যাবে 28%। তো এত কিছুর আমার দরকার ছিল না। এই 11.2 দেখা মানেই কত, 11.2কে আমি 40 দিয়ে ভাগ করে দেব, অথবা 11.2কে আমি 4 দিয়ে ভাগ, ওই 11.2কে আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলেও আমার আলটিমেটলি 2.8 আসবে। অথবা অ্যাকচুয়ালি এখানে 4 দিয়ে ভাগ করার পর একটা ডেসিমেল আছে, অথবা আমরা 112 হিসাবে ভেবে যদি নিতাম, 112কে আমরা 4 দিয়ে যদি ভাগ করে নিতাম, তাহলেও কিন্তু এটা 28% ডাইরেক্ট হতো। এইগুলো ক্যালকুলেশন করতে করতে এসে যাবে। আমি 112কে 4 দিয়ে কেন ভাগ করার কথা বলছি সেটা একটু এইখান থেকে বলে দিই। এই দেখো, এখানে যদি এই 10টা যদি এর সাথে গুণ করে দেওয়া হতো, তাহলে এটা 112 হয়ে যেত না? আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে 4। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশানে কিন্তু 112কেই আমরা 4 দিয়ে ভাগ করছি, এত কিছু করে কেটে কুটে। তো ইনিশিয়ালি যদি আমি প্রথম দেখাতেই 11.2, আচ্ছা ওখানে ক্যালকুলেশানে তো তাহলে একটা নিচে 0 আছে, ওপরে একটা 0 আছে, তার মানে এই ডেসিমেলটা সরে গিয়ে আমার 112 হয়ে যাবে। তার মানে তো আমার 4 দিয়ে ভাগ করলে 112 ডিভাইডেড বাই 4, 28। এই মুখে মুখে ক্যালকুলেশনগুলো এবার একটু করতে হবে। আমরা কিন্তু এখন কঠিন অঙ্ক করছি। আজকে হয়তো ভাবছে এত স্লো যাচ্ছে কেন, স্লো যাওয়ার কারণ আমরা আর আগের মতো মুখে মুখে অঙ্ক করার মতো অঙ্ক করার না, আজকে স্ট্যান্ডার্ড অঙ্ক করছি। তার কারণ এই অঙ্কগুলো, আজকে যে অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো সেই অঙ্ক যেগুলো 100টার মধ্যে 20% যে ডিফিকাল্ট কোশ্চেন থাকে বা 10% যে ডিফিকাল্ট কোশ্চেন থাকে, সেই ডিফিকাল্ট কোশ্চেনের মধ্যে পড়ে। ঠিক আছে, তার কোনো না কোনো একটা পার্ট হয়তো একটু হলেও ডিফিকাল্ট হবে। তো সেইগুলোকেও যেন আমরা ফেস করার সাহস রাখি পরীক্ষার হলে, সেই জন্যই এই ধরনের অঙ্ক আপনাদের জন্য এনেছি, এবং করতে হবে। না করতে পারলে হবে না, কনফিডেন্স কমে যাবে। আর পরীক্ষা হলে একটা ভুল স্টেপ আপনার পুরো পরীক্ষা খারাপ করে দিতে পারে, আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে। একটা কোনো অঙ্কের জন্য ডিস্টারবেন্স আপনার পুরো পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে, যে কারুর ক্ষেত্রে হতে পারে। সেই স্টেডিনেসটা ধরে রাখার জন্য আপনার কনফিডেন্সটা আনার দরকার। তার জন্যই কিন্তু বারবার বলা হয় কঠিন অঙ্কও করতে হবে। শুধু সোজা অঙ্ক কটা আমি খুব তাড়াতাড়ি করতে পারছি বলেই আমি ভাববো আমি সরকারি চাকরি পাবো, তা কিন্তু সবসময় হয় না। সেই স্টেডিনেসটা, পরীক্ষার হলে কন্টিনিউ 2 ঘন্টা ধরে স্ট্রাগল করে যাওয়া, ফোকাস করে অঙ্ক করে যাওয়া, একটা ভুল হয়ে গেলে বা একটা মিস হয়ে গেলেও আমি কনসেন্ট্রেশন হারাবো না, পরপর করে যাওয়া, তার জন্য স্টেডিনেস দরকার, তার জন্যই প্রচণ্ড প্র্যাকটিস দরকার। ঠিক আছে, সেই জন্যই এই ধরনের একটু অঙ্ক আমি দিচ্ছি, যেগুলোতে হয়তো দেখে মনে হবে ওরে বাবা এত কঠিন অঙ্ক এ কী করছে বুঝতে পারছি না, কিন্তু না, এই অঙ্কগুলোতেও তোমাদের স্টেডি থাকতে হবে। ঠিক আছে, যেন আসলে তুমি বুঝতে পারো। যদি ছেড়েও দেওয়ার হয় তো ছেড়ে দেব, কিন্তু যদি করতে হয় সেটা স্টেডিনেস নিয়ে করব। কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দিতে হয়, তার কারণ ওই সময় অঙ্কটা ছেড়ে না দিই ওটার পেছনে পড়ে থাকলে আমার প্রচুর টাইম চলে যাবে। কিন্তু আমি যদি একবার ফেসে যাই অঙ্কটার ক্ষেত্রে, আমি 4-5 মিনিট সময় নষ্ট করে ফেলেছি, অনেকেই করে ফেলে, তখন ছেড়ে আসলেও বিপদ, না করে আসলেও তখন দোনোমনো। সেই জন্য সেই সিচুয়েশানই আনতে দেবো না, এত ভালো প্রিপারেশন করব আমরা। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। পরের প্রশ্ন কি বলেছেন, দ্য স্ট্রেংথ অফ এ স্কুল ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস ইন এভরি অল্টারনেট ইয়ার বাই 10%। প্রত্যেক অল্টারনেট বছরে 10% একবার কমে একবার বাড়ে, একবার কমে একবার বাড়ে, অথবা একবার বাড়ে একবার কমে, অল্টারনেট হতে থাকে। স্টার্টেড উইথ ইনক্রিজ ইন 2000, দেন দ্য অল্টারনেট স্ট্রেংথ অফ দ্য স্কুল ইন 2003 অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ইন দ্য 2001। এখানে একটা জিনিস একটু আমি বলি, এখানে কিন্তু টোটাল বছর আমার 3টে। ঠিক আছে, বছর আমার কটা, 3টে। কারণ 2000 থেকে 2001 একটা, 2001 থেকে 2002 একটা, আমি লিখে দিচ্ছি।
2000 থেকে 2000 2001 একটা, 2001 থেকে 2002 একটা, আর 2002 থেকে 2003 একটা। ঠিক আছে, তাহলে এই টোটাল আমার 3টে হবে, কিচ্ছু নেই অঙ্কটা। আমি যদি একটাকে ধরি 10, ঠিক আছে, যেহেতু প্রথমটায় আমার ইনক্রিজ বলেছিল, ঠিক আছে, প্রথমটায় আমার যদি ইনক্রিজ বলে থাকে তাহলে এইটা আমার কত হবে, 11, 10% ইনক্রিজ। ঠিক আছে, পরেরটা আমার যদি 10 হয়, এটা আমার কত হবে, 9, 10% ডিক্রিজ। তারপরেরটা আবার যদি আমার 10 হয় তাহলে আমার সেটা আবার কত হবে, 11। বোঝা গেল? প্রথম এই ইন্টারভেলে আমার কি বলেছে, ইনক্রিজ, এইখানে বলে দিচ্ছি স্টার্টেড উইথ ইনক্রিজ ইন 2000, ইনক্রিজ, তাহলে 10, 11। এইবার আমার কিচ্ছু নেই, এদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। 10 × 10 × 10 করলে কত হয়, 1000, আর 11, 11, 121, 9, 12, 108, এটাকে করলে কত হয়, 121 ইন্টু 9, 9 1 9, 9 12, 108। ঠিক আছে, তাহলে কত ইনক্রিজ করলো, 89 ইনক্রিজ করলো। 89 কার মধ্যে ইনক্রিজ করলো, 1000-এর মধ্যে ইনক্রিজ করলো। পার্সেন্টেজ বার করব, দুটো সংখ্যা কেটে দেবো, দুটো শূন্য, একটা পয়েন্টেই হয়ে গেল 8.9। 8.9 কি হলো, আমার ইনক্রিজ করলো। তাহলে অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ইন দ্য 2000 ওয়াজ 8.9% অফ স্টুডেন্ট আমার কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। বোঝা গেল কি গেল না? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9। A, B, C spend 80%, 85% and 75% of their income respectively. A, B, C তিনজন ব্যক্তি যারা কি করছিল, কেউ 85%, একজন 85% আর একজন 75%। আচ্ছা একটু লিখে নিই, হ্যাঁ, A, B, C, ঠিক আছে। A 85% স্পেন্ড করে, এখানে একটা লিখে নিলাম স্পেন্ড। A 85% করে আর A 75% করে, ঠিক আছে, অফ দেয়ার ইনকাম রেসপেক্টিভলি ইফ দেয়ার সেভিংস আর ইন দ্য রেশিও অফ, সেভিংস কত আমার, রেশিওটা বলেছে। এবার যদি আমি আগে পার্সেন্টেজটা দেখে নিই, তাহলে A 20% করে, A 15% করে, আর A 25% করে। তার করসপন্ডিং রেশিওটা কত, এটা 8, এটা 9, এটা 20 রেশিও। অঙ্কটা দেখে খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, অনেক কিছু মনে হচ্ছে, যাই হোক আমি একটু কোশ্চেনটা আগে পড়ে নিই। ইফ দেয়ার সেভিংস আর ইন দ্য রেশিও অফ 8:9:20 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইনকাম অফ এ অ্যান্ড সি, এ আর সির মধ্যে ইনকামের ডিফারেন্স হলো 18,000 টাকা, দেন দ্য ইনকাম অফ বি ইজ, তাহলে বির ইনকাম কত বের করতে হবে, এই যে বির ইনকাম বের করতে হবে। কিচ্ছু নেই অঙ্কটাতে, একটা কাজ করলেই অঙ্কটা হয়ে যাবে। আমরা সেটাই করব যেটা সবচেয়ে ইজিয়েস্ট। ওকে, চলুন দেখে নেওয়া যাক। 20, আমরা এই রেশিওটাকেই টোটাল 100-তে নিয়ে চলে যাব, কি সুন্দর হবে দেখুন, কিচ্ছু করতে হবে না, খুব ইজি। 20% মানে যদি 8 হয়, 100% মানে কত, টোটাল ইনকাম কত, টোটাল ইনকাম সবার আমি ধরে নিয়েছি 100, আমি 100-এর রেসপেক্টে করব, কারণ পার্সেন্ট হচ্ছে তার মানে 100 হবে। তাহলে 20 যদি 8 হয়, তাহলে এখানে আমি ইনকাম রেশিও বার করছি, আই আর ইনকাম রেশিও, আই আর মানে ইনকাম রেশিও যদি করি, তাহলে ইনকামের রেশিও কত হয়ে যাবে, এটা যদি 40 হয়ে যাবে। 20কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 8কে 5 দিয়ে গুণ করলে 40 হয়, এই 40টা আমি এখানে লিখলাম, তাহলে এটা হয়ে যাবে ইনকাম রেশিও হয়ে গেল আমার 40। সিমিলারলি 15 মানে যদি, ঠিক আছে, 15 মানে যদি 9 হয়, তাহলে 100 মান কত হবে, এই 15কে, এইটা আমি এখানে পাশে করে দেখাচ্ছি, 15 ইজিক্যাল টু 9, তাহলে 1 ইজিক্যাল টু 9/15 ইন্টু 100, 100 ইজিক্যাল টু, তাহলে এখান থেকে 3 থেকে এটা 3, এটা 5, 20, এখানে হবে 60, এটা হয়ে যাবে 60। বোঝা গেল, বোঝা যাচ্ছে, অঙ্কটা হয়ে গেছে এইটুখানি করলে। এবার এইটা কত হবে দেখি, 25% মানে যদি 20 হয়, তাহলে 100% মানে কত, 80, 25কে 4 দিয়ে গুণ করলে 100, 20কে 4 দিয়ে গুণ করলে 80, হয়ে গেল 80। এবার আমার এটাকে 20 দিয়ে কেটে দেবো, তাহলে এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, অঙ্ক শেষ।
এটা 2 ইউনিট, এটা 3 ইউনিট, এটা 4 ইউনিট। এবার 2 আর 4-এর মানে এ আর সির ইনকামের মধ্যে ডিফারেন্স কত? 18,000 টাকা। তাহলে 2 ইজিক্যাল টু যদি 18,000 হয়, 1 ইজিক্যাল টু কত হবে? 9,000। 2 ইজিক্যাল টু 18,000 হলে 1 ইজিক্যাল টু 9,000, তাহলে 3 ইজিক্যাল টু কত হবে? 27,000। অ্যান্সার আমার হয়ে গেছে। অ্যান্সার হলো বি এর ইনকাম হলো গিয়ে 27,000। অপশান নাম্বার 4 হলো গিয়ে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল কি গেল না? এবার আমরা চলে যাব আজকের দিনের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন নাম্বার 10 কি বলেছে? এ ম্যান ডোনেটস 30% অফ হিজ ওয়েলথ টু চ্যারিটি। সে কি করে? 30% তার ওয়েলথের চ্যারিটিতে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে 30% হলো, আমি পার্সেন্টেজগুলো একটু লিখবো, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 30% অ্যান্ড 25% অফ দ্য রিমেইনিং 30% অ্যান্ড 25% অফ দ্য রিমেইনিং ওয়েলথ অফ হিজ ওয়াইফ। যদি 30% ও চ্যারিটিতে দেয়, এটা চ্যারিটি লিখলাম, তাহলে রিমেইন কত? 70%। ঠিক আছে, এই পার্সেন্টগুলো দিলে না গোলাবে না, এগুলোকে আমরা 30 ভাববো, 70 ভাববে, পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি না। ধরে নাও 30কে 30, টোটাল ধরে নিয়েছি আমি কত? এখানে 100। সব অঙ্ক 100 ধরে করব বলেছিলাম। 30% চ্যারিটিতে আমার কাছে 100 টাকা আছে, আমি 30 টাকা চ্যারিটিকে দিয়ে দিলাম, 70 টাকা আমার কাছে আছে। ঠিক আছে, এই 70 টাকার মধ্যে আমি এবার 70-এর মধ্যে 30% আমি দিয়ে দিলাম ওয়াইফ অ্যান্ড সন। ওয়াইফকে দিলাম 30%, তাহলে 70-এর 30% কত? যদি একান্ত তোমাদের পুরো ক্যালকুলেশন করে দেখাতে হয়, তাহলে এরম করতে হয়, 70 ইন্টু 30 বাই 100, দুটো কেলে যাবে, এখানে হয়ে যাবে 21%। এই 21%টা কার? 100-র কনসিডার 21%, কারণ আমরা 100-র আন্ডারে করছি। বোঝা গেল? ওয়াইফকে দিল 21% অফ 100, 100-র মধ্যে 21 টাকা দিল, পরে আমি ওটাকে কনভার্ট করব। ঠিক আছে, ওয়াইফ হয়ে গেল। নেক্সট সনকে দিল, সন সনকে দিল 25%। তাহলে 25% কার? 25% 70-এর। 25% মানে আমি কি বলেছি? 1/4, মানে 70-কে আমি 4 দিয়ে ভাগ করলে 17-র নামটা মনে হয় মনে আছে আপনাদের, 4 17 68, 0.5 করে দেবো, তাহলে সনকে দিল 17.5%, অথবা 100-র মধ্যে 17.17 টাকা, মানে 17.5 টাকা। বোঝা গেল? এইবার আমি দেখব দ্য রেস্ট হি ডিভাইডস ইকুয়ালি বিটুইন হিজ 3 ডটার। তার আরও 3টে মেয়ে আছে, তাদের কি দিল? প্রত্যেককে 42 লাখ টাকা করে দিল। বাবা, এর অনেক টাকা তো। 42 লাখ টাকা করে দিল। ঠিক আছে, তাহলে টোটাল তার ওয়েলথ কত ইন লাক্স? ঠিক আছে, ডটার, DAU লিখছি ডটারের জন্য। তাহলে প্রথমে আমি একটু যোগ করে নিই। ঠিক আছে, কত হলো? এইটাকে আবার কেউ যোগ করে বসো না, এটাকে রিমেইন এইটার এগেনস্টে করবো। তাহলে এই 30%, এইখানে হলো 30 প্লাস 21 প্লাস 17.5, এটাকে যোগ করলে হয় 30 আর 21 51, আর 17.5 কত হয়? 68.5, 68.5 হয়ে গেল। তাহলে বাকি এইখানে থাকলো আমার কত? 3টে ডটারের জন্য, 3 ডটার্সের জন্য আমার পড়ে থাকলো 31.5। অঙ্ক আমার হয়ে গেছে 31.5। এই 31.5%, তার মানে এটা কিন্তু পার্সেন্ট। এইবার আমরা এটাকে পার্সেন্ট ভাববো। এই 31.5, এইবার দেখো, এবার যদি একজন 42 লাখ টাকা পায়, 3টে বোন মিলে 3 42 কত হয়? এই যে 3 ইন্টু 42 আমার কত হয়? 3 ইন্টু 42 হয় আমার 126। তাহলে এই 31.5 মানে হলো গিয়ে আমার 126। 31.5কে 126 দিয়ে ভাগ করলে হয় আমার 4, তার মানে 1 মানে হলো গিয়ে 4, 100 মানে হলো গিয়ে 400 লাখ। 400 লাখ টাকা এর টোটাল ওয়েলথ ছিল। বোঝা গেল কি গেল না? আর একবার আমি একটু রিপিট করে দিচ্ছি। 31.5% এ 3টে ডটারের মধ্যে ডিভাইড করে দেবে। একজনের ভাগ্যে যদি 42 লাখ টাকা পড়ে, 3জনের টোটাল কত পড়ে? 3 ইন্টু 42, 126 লাখ টাকা। তাহলে এই 126 মানে হলো গিয়ে 31.5। 126 যদি 31.5 হয়, এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 ইন্টু 31 হয় 124.5কে 4 দিয়ে গুণ করলে 2, 126। তাহলে 1 হলো 4, 100 হলো গিয়ে 400। বোঝা গেল কি গেল না? অপশান নাম্বার 3 হয়ে গেল আমাদের অ্যান্সার। এরই সাথে সাথে আজকের
ভিডিও এখানেই, এই কটাই কোশ্চেন ছিল, 10টাই কোশ্চেন ছিল। আজকের কোশ্চেনগুলো একটু লেন্দি ছিল, একটু স্ট্যান্ডার্ড ছিল, একটু ডিফিকাল্ট ছিল, তোমাদের সেটা মনে হতে পারে, কিন্তু আমরা যখন প্রিপেয়ার করছি আমরা ম্যাক্সিমাম পসিবল প্রিপেয়ার করব। আমরা যতটা পারি এক্সপার্টাইজ, আমরা যতটা পারি এক্সপার্ট হব একটা চ্যাপ্টারের, প্রত্যেক চ্যাপ্টারের ক্ষেত্রেই হব। তো যেহেতু এটা শুরু, সেখানে আমরা এইটা এক্সপার্ট হতে হতেই যাব। এরকম নয় কটা আমি সোজা সোজা প্রশ্ন করালাম, ঠিক আছে, এমন এমন প্রশ্ন খুঁজে নিয়ে আসলাম যেটা খুব সহজে হয়ে যাচ্ছে, তোমাদের সামনে হিরো সাজলাম, সেটা আমার ক্ষেত্রে কি হবে না হবে জানি না, তোমাদের ক্ষতি করা হবে। আমি তোমাদের ক্ষতি এখানে করতে আসিনি, ঠিক আছে? তো সেই জন্যই আমি বলছি, এই কোশ্চেনগুলোকে দরকার হলে বারবার করে দেখো। এই মধ্যে অনেক কনসেপ্ট লুকিয়ে আছে, সেই কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করি। আশা করছি যে কোনো রকম প্রশ্ন আসলেই তোমরা সেটাকে ফেস করতে পারবে এবং সহজেই সলভ করতে পারবে, এবং তার জন্য প্রচণ্ড প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করো। আরও আমি কোশ্চেন তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব, তোমরা প্র্যাকটিসটা করতে থাকো। বাকি আমি তো আছেই। আর আরও আমার সাথে অঙ্ক করতে চাইলে, আমার সাথে প্র্যাকটিস করতে চাইলে, আরও আরও কঠিন কঠিন অঙ্ক, আরও ইজি কনসেপ্ট আমার সাথে করতে চাইলে আমার সাথে থাকতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর একটা সারপ্রাইজ, আমি এমন একটা ট্রিক বের করেছি যেটা ওয়াইফাই স্টাডি ডিআর স্যার, যাদের 10 মিলিয়ন মিলিয়ন কত না কত সাবস্ক্রাইবার, আমি নিজেও জানি না, তাদেরকে চ্যালেঞ্জ করার মতো সেই ভিডিওটা আমি আনবো। ওরা একটা একটা অঙ্ক করেছে 2-3 মিনিটে, আমি সেটা 30 সেকেন্ডে করে দেখাবো। তো সেই চ্যালেঞ্জের ভিডিওটা আমার আসছে, খুব শিগগিরই আসবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।